হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এটা কি ঠিক আমি আলোচনা বলবো না, আমি বলবো এটা একটা অভিজ্ঞতা। আমি কয়েকদিন আগেই গিয়ে টাঙ্গাইল জেলা ঘুরে এসেছি। আর আমার যে অভিজ্ঞতা হয়েছে টাঙ্গাইল জেলা ঘুরতে গিয়ে, আমি আজকের ভিডিওর মাধ্যমে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আমরা তাহলে আজকের ভিডিওটা শুরু করি। তো আমাদের আমাদের টাঙ্গাইল জেলা কিন্তু অনেক কারণেই বিখ্যাত। টাঙ্গাইলকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আমাদের ঢাকা বিভাগে সর্বমোট ১৩টি জেলা রয়েছে। আর এই ১৩টি জেলার মধ্যে কিন্তু অন্যতম একটি কিন্তু আমাদের টাঙ্গাইল জেলা। তো আজকে যেমনটা বলছিলাম যে আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি টাঙ্গাইল জেলার সমস্ত ইনফরমেশন বা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যেটা আসলে একজন দর্শনার্থীর জানা দরকার। বা আপনি যদি টাঙ্গাইল কখনো প্রথমবারের জন্য ঘুরতে যান, তাহলে গিয়ে আপনার এই জিনিসগুলো জানা দরকার যে আপনি কোথায় ঘুরতে যাবেন এবং কিভাবে ঘুরতে যাবেন। একই সাথে আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, সকল ইনফরমেশন বা তথ্য কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করব। তো যেমনটা বলছিলাম, আমরা এখন প্রথমেই দেখব এক নজরে টাঙ্গাইল জেলা। আর টাঙ্গাইলের কথা বলতে গেলে সবার আগেই কিন্তু চলে আসে টাঙ্গাইলের টমটম, টাঙ্গাইলের চমচম, আর টাঙ্গাইলের তাঁতের শাড়ি। টাঙ্গাইল সবচেয়ে বেশি ফেমাস বা বিখ্যাত বর্তমানে চমচমের জন্য। আর টাঙ্গাইলের পোড়াবাড়িতেই কিন্তু খুব বিখ্যাত চমচম, যেটা আমরা বলি যে টাঙ্গাইলের চমচম, সেটা বানানো হয়। একই সাথে টাঙ্গাইল বিখ্যাত কিন্তু এর তাঁতের শাড়ির জন্য। তো এই সমস্ত দৃশ্যগুলো আপনি যদি টাঙ্গাইল ঘুরতে যান, তাহলে কিভাবে দেখতে পারেন সেটা নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো ইনশাআল্লাহ। তো যেমনটা বললাম যে আমাদের ঢাকা বিভাগের ১৩টা জেলার মধ্যে অন্যতম একটি জেলা টাঙ্গাইল জেলা। আর ঢাকা বিভাগের ১৩টা জেলা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর কিশোরগঞ্জ, এরপর রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, আর গিয়ে আমাদের এখানে নরসিংদী। এই সবগুলো জেলা মিলিয়েই গিয়ে আমাদের ঢাকা জেলা। আর ঢাকা জেলার অন্যতম একটি জেলা কিন্তু টাঙ্গাইল, যেমনটা আমি আপনাদেরকে বললাম। আর টাঙ্গাইলকে কিন্তু বলা হয় উত্তরবঙ্গের প্রবেশ। আর উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এই টাঙ্গাইল জেলাটি কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। আপনারা চাইলে কিন্তু যদি কখনো টাঙ্গাইলে ঘুরতে যান, যমুনা নদী থেকেও ঘুরে আসতে পারেন। টাঙ্গাইল জেলার পূর্বে রয়েছে ঢাকা ও ময়মনসিংহ জেলা, পশ্চিমে কিশোরগঞ্জ জেলা, আর উত্তরে জামালপুর জেলা, আর দক্ষিণে রয়েছে মানিকগঞ্জ জেলা। তো বুঝতেই পারছেন যে টাঙ্গাইল কিন্তু বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত একটি জেলা। টাঙ্গাইল জেলার আয়তন প্রায় ৩,৪১৩.৬৮ বর্গ কিলোমিটার। আমাদের টাঙ্গাইল জেলাতে কিন্তু উপজেলা রয়েছে ১২টি। উপজেলাগুলো টাঙ্গাইল সদর উপজেলা, মির্জাপুর উপজেলা, সখীপুর উপজেলা, কালিহাটি উপজেলা, দেলদুয়ার উপজেলা, নাগরপুর উপজেলা, বাসাইল উপজেলা, ঘাটাইল উপজেলা, গুয়াপুর উপজেলা, গোপালপুর উপজেলা, মধুপুর উপজেলা, ধনবাড়ী উপজেলা। এবং এই প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু কম বেশি কিন্তু দেখার মতো অনেক নিদর্শন রয়েছে। একই সাথে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। টাঙ্গাইলে কিন্তু অনেকগুলো রাজবাড়ি রয়েছে। তো বুঝতেই পারছেন যে সবকিছু মিলিয়ে আসলে টাঙ্গাইল জেলা কিন্তু দর্শনার্থীদের জন্য কিন্তু খুবই উপযোগী একটি জেলা। আপনি টাঙ্গাইল জেলাতে বিভিন্ন সময় যেতে পারেন এবং যে কোনো ঋতুতেই কিন্তু টাঙ্গাইল জেলার যে সৌন্দর্যটা সেটা আপনি উপভোগ করতে পারেন। আমরা যখন টাঙ্গাইল গিয়েছিলাম, আমি স্টেপ বাই স্টেপ তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথম আমরা ঢাকা থেকে টাঙ্গাইল গিয়েছিলাম, আর এখন আমরা আলোচনা করব যে ঢাকা থেকে আসলে আপনি কিভাবে যাবেন টাঙ্গাইল জেলায়। দেখুন, ঢাকা থেকে আসলে আপনি বিভিন্নভাবে টাঙ্গাইলে ঘুরতে যেতে পারেন। আপনি চাইলে কিন্তু বাসে যেতে পারেন, আবার গিয়ে ট্রেনে যেতে পারেন। যাদের আর্থিক অবস্থা আরেকটু ভালো তারা চাইলে কিন্তু হেলিকপ্টারেও যেতে পারেন। সো টাঙ্গাইলে যাওয়ার জন্য অনেক ওয়ে রয়েছে। তবে আমরা যারা আসলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, আমাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন ট্রেন অথবা বাস। তো বাসে করে যদি আপনি টাঙ্গাইল যেতে চান, তাহলে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা এসি বাস আর একটা নন এসি বাস। নন এসি বাসে করে আপনি চাইলে কিন্তু আবদুল্লাপুর, ঢাকার আবদুল্লাপুর মানে উত্তরার পরে যে জায়গাটা, উত্তরার মধ্যেই একটা জায়গা আবদুল্লাপুর, আপনি আবদুল্লাপুরে এসে ওইখান থেকে নন এসি বাস পেয়ে যাবেন। একই সাথে মহাখালী বাস টার্মিনাল থেকেও কিন্তু টাঙ্গাইলের উদ্দেশ্যে কিন্তু অনেক নন এসি বাস ছেড়ে যায়। তবে যদি আপনি এসি বাসে করে টাঙ্গাইল যেতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে কল্যাণপুরে।
এখন কল্যাণপুর লোকেশনটা হয়তো অনেকের জন্য একটু কঠিন হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত সংসদ ভবনের পরেই হচ্ছে আসাদ গেট। আসাদ গেটের মোড় থেকে আপনি রিক্সা পেয়ে যাবেন কল্যাণপুর খালেক পেট্রোল পাম্পে যাওয়ার জন্য, অথবা এখান থেকে বাসও যায়, আপনি চাইলে ওখান থেকে 10 টাকা বাস ভাড়া দিয়েও যেতে পারেন। আর ঢাকার মধ্যে যেহেতু এখন উবারের অপশন রয়েছে, সো আপনি একটু উবার কল দিয়েও কিন্তু খুব সহজে কল্যাণপুর বাস টার্মিনালে বা টাঙ্গাইলের উদ্দেশ্যে যেখান থেকে এসি বাসগুলো ছেড়ে যায় ওখানে চলে যেতে পারেন। তো এখন আসলে কোন সময় কোন বাস ছেড়ে যায় বা বাসের শিডিউলটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এখান থেকে অনেকগুলো বাস যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে সনিয়া, সকাল সন্ধ্যা, সার্বিক পরিবহন আর হচ্ছে সনি পরিবহন। তো যখনই আপনি বাসে যাবেন অবশ্যই সময়টা একটু খেয়াল করবেন। যেমন সকালে কিন্তু ছেড়ে যায় হচ্ছে সকাল 7টায় বাস ছেড়ে যায়, আর হচ্ছে গিয়ে সকাল 9টায় বাস ছেড়ে যায়। তো এই টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আর দুপুরের দিকে ছেড়ে যায় হচ্ছে দুপুর 1টায়, বিকেলে ছেড়ে যায় হচ্ছে বিকাল 3টা, আর হচ্ছে বিকেল 5টা, আর সন্ধ্যায় হচ্ছে গিয়ে সন্ধ্যা 7টা। তো বুঝতেই পারছেন যে এর আগে পরে কিন্তু আপনি গেলে পাবেন না। আর বাসের টিকিট কিভাবে কাটবেন, আপনি চাইলে সরাসরি ওখানে গিয়েও বাসের টিকিট কাটতে পারেন, আবার অনলাইনেও কাটতে পারেন। যেমন আমরা যখন গিয়েছিলাম তখন ছিল হচ্ছে পূজার মৌসুম, তো পূজার মৌসুমে আসলে আমরা কিন্তু সরাসরি ওখানে যাওয়ার পরে কিন্তু আমরা টিকিট পাইনি, টিকিট পেতে খুব কষ্ট হয়েছিল এবং একেবারে পিছনে বসতে হয়েছিল। তো যার জন্য চেষ্টা করবেন যে যখন ঘুরতে যাবেন তার আগে আগে 2-3 দিন আগেই টিকিটটা কেটে রাখার জন্য। এখন কথা বলবো, যদি আপনি বাসে না গিয়ে ট্রেনে ভ্রমণ করেন বা যাদের একটু বাস ভ্রমণে ইতস্ত বোধ করেন তারা খুব সহজেই স্বাচ্ছন্দ্যে ট্রেন ভ্রমণ করতে পারেন এবং ট্রেন ভ্রমণ অনেক বেশি নিরাপদ হয়ে থাকে। তো ঢাকার আসলে আপনি যদি চান তাহলে ঢাকার বিমানবন্দর অথবা হচ্ছে গিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনি ট্রেনের টিকিট কাটতে পারেন। আর এখন তো আমরা আসলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারতেছি, এখন তো আর আমাদেরকে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর দরকারই নাই। তো চলুন আমরা আগে দেখে নিই যে ঢাকা থেকে আসলে টাঙ্গাইলের উদ্দেশ্যে কোন কোন ট্রেন কখন ছেড়ে যায়। ধূমকেতু এক্সপ্রেস ছাড়ে হচ্ছে সকাল 6টায়, আর সুন্দরবন এক্সপ্রেস ছাড়ে হচ্ছে সকাল 8টা 15-তে, একতা এক্সপ্রেস ছাড়ে হচ্ছে 10টা 10-এ, আর হচ্ছে গিয়ে জামালপুর এক্সপ্রেস ছাড়ে হচ্ছে 10টা 30, সিল্ক সিটি এক্সপ্রেস ছাড়ে হচ্ছে দুপুর 2টা 45-এ, সিরাজগঞ্জ এক্সপ্রেস ছাড়ে হচ্ছে বিকেল 5টায়, আর টাঙ্গাইল কমিউটার এটা ছাড়ে হচ্ছে সন্ধ্যা 6টা, চিত্রা এক্সপ্রেস ছাড়ে হচ্ছে রাত 8টায়, দ্রুতযান এক্সপ্রেস ছাড়ে হচ্ছে রাত 8টায়, আর এরপর হচ্ছে লালমনি এক্সপ্রেস ছাড়ে হচ্ছে 9টা 45-এ, আর পদ্মা এক্সপ্রেস ছাড়ে হচ্ছে 11টা, আর চিত্রা এক্সপ্রেস ছাড়ে হচ্ছে 7টা, যেটা আমি 8টা বলছিলাম। তো এটি একটু মনে রাখবেন, এটা হচ্ছে মূলত আমাদের টাইম টেবিল যে আসলে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে ট্রেনগুলো কখন ছেড়ে যায়। আর ট্রেনের ভাড়াটা আসলে ভ্যারি করে, এটা কখনোই ফিক্সড থাকে না। তো বর্তমানে যে ভাড়া আমি সেটা যদি আপনাদেরকে বলি, বর্তমানে ভাড়া হচ্ছে ট্রেনের ভাড়া হচ্ছে কি এসি কেবিন যদি নেন তাহলে 265 টাকা জন প্রতি, আর যদি হচ্ছে এসি চেয়ার নেন তাহলে হচ্ছে গিয়ে 220 টাকা, আর যদি প্রথম শ্রেণীর চেয়ার নেন তাহলে হচ্ছে 180 টাকা, আর শোভন চেয়ার নিলে হচ্ছে 115 টাকা, আর শুধু শোভন নিলে হচ্ছে 90 থেকে 100 টাকার মতো রাখে। এটা হচ্ছে ট্রেনের ভাড়া। একই সাথে হচ্ছে এসি বাসের ভাড়া রাখে কিন্তু বর্তমানের কথা বলতেছি 400 টাকা। আমি আগেই বললাম ভাড়া আসলে কখনোই ফিক্সড থাকে না, এটা চেঞ্জ হয়। বর্তমানে এসি বাসের ভাড়া রাখে হচ্ছে 400 টাকা করে। আর যদি আপনি নন এসি বাসে যান বা লোকালে যান সেই ক্ষেত্রে ভাড়ার আসলে কোনো ফিক্সড নেই, এটা যার কাছ থেকে যেমন রাখতে পারে। যেমন যদি আমরা যখন গিয়েছিলাম তখন ছিল পূজার মৌসুম, যেমনটা বললাম আমাদের আসার সময় কিন্তু আবার ওই পূজা শেষের দিকে সবাই আসতেছিল, ভাড়া অনেক বেশি রেখেছিল। কিন্তু যখন আপনি অন্য সময়গুলোতে যাবেন তখন 100, 120 টাকা, 150 টাকা এরকমই নন এসি বাসের ভাড়া পড়ে। এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বলছিলাম যে আসলে আপনি ঢাকা থেকে যদি টাঙ্গাইল যান তাহলে কিভাবে যাবেন। এখন আমরা কথা বলবো হচ্ছে আপনি ঢাকা থেকে টাঙ্গাইল গেলেন, যাওয়ার পর ওখানে আপনি কোথায় থাকবেন। কারণ আমাদের জন্য সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় কোথাও ঘুরতে গেলে সেটা হচ্ছে থাকার সমস্যা। তো আমরা ওখানে তো আমাদের যাদের আসলে কোনো আত্মীয় স্বজন নেই বা বন্ধু বান্ধব ওইভাবে নেই, আমরা যারা আসলে ঘুরতে যাই আমাদেরকে হোটেলই বেছে নিতে হয়। আর টাঙ্গাইলে থাকার জন্য অনেক হোটেল আপনারা পেয়ে যাবেন বাজেটের মধ্যে। যেমন টাঙ্গাইলের নতুন যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে অনেকগুলো হোটেল রয়েছে। তারপর হচ্ছে পুরনো বাস স্ট্যান্ডের এই পাশটাতেও কিছু হোটেল ছিল। এরপর হচ্ছে গিয়ে আপনাদের কালীহাট বাড়ির যে মোড়, কালীবাড়ি মোড়ের আশেপাশে অনেক হোটেল ছিল। তো যেমনটা বললাম যে আসলে যে টাঙ্গাইলে থাকার জন্য আপনি অনেক হোটেল পেয়ে যাবেন, ওখানে অ্যাভেলেবল হোটেল রয়েছে।
তবে ওখানে সবচেয়ে বেস্ট হোটেল যেটা আমার কাছে মনে হয়েছিল সেটা হচ্ছে হোটেল প্রিন্স। আমি আসলে হোটেল প্রিন্সে নাম বলতেছি এই জন্যই যে আমি যেহেতু ওই হোটেলটাতে ছিলাম, সেজন্য আমি ওই হোটেলটাকে সাজেস্ট করতেছি আপনাদেরকে। এছাড়া আর অন্য কোনো আমার উদ্দেশ্য নেই। আপনারা চাইলে আপনাদের যেখানে সুবিধা সেখানে আপনারা থাকতে পারেন। ওখানে থাকার জন্য অনেক রিসোর্টও রয়েছে, তারপরে ডাচ বাংলো রয়েছে ওদের। তো আপনার যেখানে সুবিধা হয় আপনি একটু অনলাইনে এটা ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন। আমি হোটেল প্রিন্সে ছিলাম আর আমাদের প্রতি রাতে ভাড়া পড়েছিল ১,০০০ টাকা করে। তবে আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি আমার হোটেলের অভিজ্ঞতা থেকে, যদি আপনারা হোটেলে যান তাহলে আপনার বার্গেন পাওয়ার থাকতে হবে। আমার আসলে ওটা ছিল না, প্রথমবার গিয়েছি যার জন্য একটু আমি রুম নিতে আমি একটু হোঁচট খেয়ে গিয়েছিলাম। আপনাদেরকে ওখানে একটু বার্গেন করতে হয় ওদের সাথে, ওরা একটু ভাড়া বেশি বলে প্রথম দিকে, তারপরে রুম খালি নেই বলে, মানে আগে থেকেই মানুষকে বা যারা ঘুরতে যায় তাদের করে একটা ভয় দেখিয়ে দেয় যে রুম খালি নেই, এরকম কথা বলে। তো যারা আসলে কন্টিনিউ যারা যাবেন আসবেন তাদের একটা অভ্যাস হয়ে যাবে, তখন আপনারা এগুলো খুব সহজে ডিল করতে পারবেন। আমি যেটা মনে করি যখনই বলবে রুম খালি নেই, ঠিক আছে আমি অন্য হোটেল দেখতেছি, এরকম একটা কি থাকতে হবে আপনার মধ্যে। আর একই সাথে হচ্ছে ওরা মানে ভাড়া একটু বেশিই বলে প্রথম দিকে, তো এই ভাড়াটা কমানোর চেষ্টা করবেন। তবে হ্যাঁ, ওদের সার্ভিসটা বা রুমটা খুব ভালো ছিল। আমরা যে রুমে ছিলাম ওখানে মোটামুটি ছাড় পোকা টোকা এগুলো ছিল না। আমি কোথাও থাকলে সবচেয়ে বেশি ভয় পাই হচ্ছে ছাড় পোকার। তো ওই ধরনের প্রবলেমটা আসলে আমাকে ফেস করতে হয়নি, এটা খুব ভালো লাগলো। তো এতক্ষণ আসলে আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম যে টাঙ্গাইল যদি আপনারা ঘুরতে যান ঢাকা থেকে তাহলে কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন। এখন আরও একটা বড় প্রবলেম হচ্ছে খাওয়ার প্রবলেমটা, যা আমি কোথাও গেলে আসলে খাবারের মান যদি ভালো না হয় বা ভালো হোটেল রেস্টুরেন্ট না থাকে তাহলে একটা প্রবলেম। টাঙ্গাইলের কালীবাড়ি মোড় থেকে শুরু করে একেবারে পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত এখানে হাতের দুপাশে কিন্তু অসংখ্য হোটেল রয়েছে খাবার জন্য, তো আপনি হোটেল এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তবে ওখানে যদি আপনি কাউকে খাবারের জন্য বলেন যে কোন হোটেলের খাবার আসলে ভালো বা আমরা কোন হোটেলটাতে খেতে পারি, সবাই কিন্তু আপনাকে এক বাক্যে সাজেস্ট করবে হচ্ছে সুগন্ধা রেস্তোরাঁ। ওই ওই রেস্টুরেন্টের খাবার কিন্তু খুব ভালো বা মোটামুটি মানসম্মত রেস্টুরেন্টটা, পরিবেশও কিন্তু অনেক ভালো। তো টাঙ্গাইলের মধ্যে কিন্তু ওই একটাই ছিল। আপনার টাঙ্গাইলের যদি আপনি নতুন বাস স্ট্যান্ডের ওই পাশটাতে থাকেন ওখান থেকেও আপনি খুব ইজিলি চলে আসতে পারবেন। আবার হচ্ছে গিয়ে যদি আপনি পুরাতন বাস স্ট্যান্ডের আশেপাশে থাকেন এখান থেকে তো একেবারে সুগন্ধা রেস্টুরেন্টটা পুরাতন বাস স্ট্যান্ডের ওখানেই। এরপরে হচ্ছে যদি আপনি কালীবাড়ির দিকে রুম নেন তাহলে ওখান থেকে অটো ভাড়া রাখে হচ্ছে ৫ টাকা আর রিক্সায় আসলে ১০ টাকা। তবে ওটা হচ্ছে হাঁটা পথের দূরত্ব। তো বুঝতেই পারছেন যে আসলে খাবার জন্য খুব বেশি প্রবলেম হবে না। আর যখন যেখানে ঘুরতে যাবেন ওখানে আশেপাশে কিন্তু খাবার জন্য অনেক রেস্টুরেন্ট এবং হোটেল পেয়ে যাবেন। তো এতক্ষণ আমি যেমনটা আপনাদের সাথে আলোচনা করছিলাম কিভাবে যাবেন, কোথায় থাকবেন বা কোথায় খাবেন, আমরা এখন আলোচনা করব যে টাঙ্গাইলে আমি যেসব দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি এবং আমার সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবার আগে আমরা টাঙ্গাইল যাওয়ার পরে আমরা প্রথমেই গিয়েছিলাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি ঘোরার জন্য। এখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনি টাঙ্গাইল সদর থেকে কিভাবে যেতে পারেন মহেরা জমিদার বাড়ি। দেখুন টাঙ্গাইলের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবার আগে বা অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে কিন্তু মহেরা জমিদার বাড়ি। মানে যদি আপনি টাঙ্গাইলে কখনো ঘুরতে যান এক বাক্যে কিন্তু সবাই বলবে যে মহেরা জমিদার বাড়ি ঘুরে আসবেন। খুব সুন্দর একটা জমিদার বাড়ি এটা, বর্তমানে এটা পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে এটা হচ্ছে মির্জাপুর উপজেলায়। হ্যাঁ, আপনি টাঙ্গাইল সদর থেকে যদি যান তাহলে আপনাকে মির্জাপুর পর্যন্ত যেতে হবে না, তারও আগে। তবে এটা পড়েছে কিন্তু মির্জাপুর উপজেলাতে। আর এই মহেরা জমিদার বাড়ি যদি টাঙ্গাইল সদর থেকে যান তাহলে কিভাবে যাবেন, সবার আগে চলে যাবেন হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড। আমি যে হোটেলটাতে ছিলাম হোটেল প্রিন্স, এটা ছিল কালীবাড়িতে। আর কালীবাড়ি থেকে পুরানো বাস স্ট্যান্ড হচ্ছে জাস্ট হাঁটা পথের দূরত্ব, যদিও আমরা অটো দিয়ে আসা যাওয়া করেছিলাম। কিন্তু ৫ টাকা অটো ভাড়া রাখে, বুঝতেই পারছেন যে কতটুকু ডিস্টেন্স হতে পারে। পুরাতন বাস স্ট্যান্ড ওখানে গেলে আপনারা লোকালে সিএনজি পেয়ে যাবেন। লোকালে সিএনজিতে করে আপনাদেরকে যেতে হবে হচ্ছে ডুবাইল বাস স্ট্যান্ড। ডুবাইল বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে আবার আপনারা সিএনজি নিয়ে চলে যেতে পারবেন হচ্ছে মহেরা জমিদার বাড়িতে। আর যারা হচ্ছে গিয়ে সরাসরি সিএনজি রিজার্ভ করে নিয়ে যেতে চান তাদের জন্য ভাড়া একটু বেশি পড়বে। ওরা ৬০০-৭০০ টাকার মতো চায় বা ৪০০-৫০০ টাকার মধ্যে হলে ওরা চলে যাবে। আর যদি লোকালে যান তাহলে আপনাদের জন প্রতি ভাড়া পড়বে হচ্ছে গিয়ে ২০ টাকা আর হচ্ছে ২০ টাকা, টোটাল ৪০-৫০ টাকা, এর বেশি না। এটা হচ্ছে গিয়ে যদি আপনি সিএনজিতে করে যান। আর এছাড়াও হচ্ছে এটা যেহেতু পুলিশ ট্রেনিং সেন্টার আগেই বললাম, ওখানে কিন্তু ওদের নিজস্ব বাস রয়েছে। আপনি যদি পুরাতন বাস স্ট্যান্ডে এখানে দাঁড়ান কিছু সময় তাহলে কিন্তু আপনি বাস পেয়ে যাবেন, একেবারে মহেরা জমিদার বাড়ির সামনে নামিয়ে দিবে তারা।
ওই ক্ষেত্রে বাস ভাড়া রাখে হচ্ছে 10 টাকা করে। তো বুঝতেই পারছেন যে আসলে খুব বেশি সময়ও লাগে না কিন্তু আমাদের যেতে। জাস্ট আপনি সিএনজিতে পুরাতন বাস স্ট্যান্ডে ওঠার পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে গিয়ে আপনাকে নামাই দিবে হচ্ছে ডুবাইল বাস স্ট্যান্ড। আর ডুবাইল বাস স্ট্যান্ড থেকে আপনি আবার সিএনজি নিয়ে খুব সহজে চলে যেতে পারবেন হচ্ছে মহেরা জমিদার বাড়িতে। আর এই ট্রেন নিয়ে আমার কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে তৈরি করাই আছে, যে টাঙ্গাইল সদর থেকে কিভাবে গেলাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি। চাইলে কিন্তু আপনি সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। একই সাথে মহেরা জমিদার বাড়িতে গেলে কি কি দেখবেন সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটাও দেখতে পারেন। তবে মহারাজ জমিদার বাড়ি কিন্তু দেখার মতো অনেক জিনিস রয়েছে। একই বিশেষ করে তাদের যে মিউজিয়ামটা ছিল, মিউজিয়ামের ভিতরে তাদের সেই ব্যবহৃত কিন্তু তাদের সেই আসবাবপত্রগুলো এখনো আছে ওখানে। একই সাথে এটা যেহেতু পুলিশ ট্রেনিং সেন্টার, এখানে কিন্তু পুলিশদেরও ব্যবহৃত অনেক কিছু জিনিস রয়েছে। একই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যেসব অস্ত্র দিয়ে পুলিশরা যুদ্ধ করেছিল, সেখানে অনেক অস্ত্র রয়েছে। আপনি আমার ভিডিও দেখলে এগুলো সব দেখতে পাবেন, আমি সবকিছু কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তবে এখানে আরো একটা ভালো দিক হচ্ছে আপনার ওখানে কিন্তু ওখানে ভিতরে একটা গাড়ি পাওয়া যায়। জন প্রতি 150 টাকা করে রাখে, তবে আমাদের কাছ থেকে 100 টাকা রেখেছিল উনি। ওই গাড়িটাতে করে যদি আপনি ঘুরেন তাহলে একবারে পুরা মহিরা জমিদার বাড়িটাই তারা আপনাকে মানে ঘুরিয়ে দেখাবে খুব সুন্দর করে। তো খুব ভালো লেগেছিল আমার মহিরা জমিদার বাড়ির অভিজ্ঞতাটা। হ্যাঁ, এখন আপনার হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাই ময়রা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য কত? আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের কাছ থেকে রেখেছিল 100 টাকা করে। আর ওখানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম স্টুডেন্টের জন্য কোনো সুযোগ আছে কিনা, বা স্টুডেন্ট আইডি কার্ড শো করলে কোনো ছাড় দিবে কিনা। সেক্ষেত্রে স্টুডেন্টের জন্য কোনো সুযোগ নেই, তো সবাই যেভাবে এভাবে যেতে হবে। শুধুমাত্র যারা পুলিশে চাকরি করে তাদের জন্য টিকিটে টাকা হয় না, বা তাদের আত্মীয় স্বজনদের জন্য টিকিট দরকার হয় না। আপনার যদি কোনো সদস্য আপনার ফ্যামিলির পুলিশ থাকে, জাস্ট ওনার নাম বললে বা উনি কোথায় আছে, কত নাম্বার ইতে জব করতেছে ওগুলো বললে ওনারা এমনি টিকিট দিয়ে দেয়। যেটা আমি ওখানে দেখেছিলাম, বেশ কয়েকজন পুলিশ সদস্য ওখানে প্রবেশ করেছিল তাদের আত্মীয় স্বজন নিয়ে, এবং তাদের কাছ থেকে কিন্তু টিকিট রাখা হয়নি। এখন হয়তো আপনি টিকিটের মূল্য রাখা হয়নি। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে এটা সাপ্তাহিক বন্ধ কবে? আসলে ময়রা জমিদার বাড়িতে কথা বলে যেটা জানতে পারলাম, ওনাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই। সপ্তাহের যে কোনো দিনে আপনি যেতে পারেন, তবে শুক্রবারের যেটা আমাদের জুম্মার দিন, এই জন্য জুম্মার সময়টাতে কিছুটা সময়ের জন্য বন্ধ করে রাখা হয়। আর অন্য সপ্তাহে আসলে প্রতিদিনই কিন্তু ময়রা জমিদার বাড়ি খোলা থাকে। তো আপনি যে কোনো সময় কিন্তু ময়রা জমিদার বাড়ি ঘুরতে যেতে পারেন। তো যেমনটা বলছিলাম যে ময়রা জমিদার বাড়ির ভিতরে কিন্তু একটা রেস্টুরেন্টও রয়েছে, তো আপনারা চাইলে কিন্তু ওই রেস্টুরেন্ট থেকে কিন্তু খাবার দাবারও করতে পারেন। আর রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল এবং পরিবেশটাও কিন্তু ভালো ছিল, তবে খাবারের দাম একটু বেশি। এটা আসলে সব জায়গাতেই আপনি যখন যে কোনো রেস্টুরেন্টে যান না কেন, কোনো দর্শনীয় স্থানের আশেপাশে কিন্তু খাবারের দাম একটু বেশি পড়ে। তবে একটু জিজ্ঞেস করে নেওয়া ভালো, সবসময় চেষ্টা করবেন যে জিজ্ঞেস করে নিয়ে নেওয়ার জন্য। এছাড়া কিন্তু এখানে আশেপাশে আর কোনো বাজার দেখিনি খাবার জন্য। তো যদি আপনার দুপুরের খাবার খেতে হয় তাহলে ওখানেই খেতে হবে, আর না হলে আপনাকে আবার টাঙ্গাইল সদরে ফিরে আসতে হবে। তো মহেরা জমিদার বাড়ি ঘুরে দেখার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে করটিয়া জমিদার বাড়ি ঘুরে দেখার জন্য। এখন আমি আপনাদের সাথে চেষ্টা করব হচ্ছে করটিয়া জমিদার বাড়ি, করটিয়া মসজিদ, একই সাথে হচ্ছে করটিয়ার হাট সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য। যেমনটা বলছিলাম যে মহেরা জমিদার বাড়ি ঘুরে দেখার পরে আমি এরপরে রওনা দিয়েছিলাম হচ্ছে করটিয়া জমিদার বাড়ি দেখার জন্য। আর করটিয়া জমিদার বাড়িতে গিয়ে আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। ওখানে গিয়েই দেখি যে আসলে ওটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত না, এটা বছরে মাত্র দুবার ওটা খোলা হয়। আর বেশিরভাগ সময় হচ্ছে করটিয়া জমিদার বাড়ি বন্ধ করে রাখা হয় বা বন্ধ থাকে। তবে করটিয়া জমিদার বাড়ির ঠিক সামনেই হচ্ছে কি এখানে খুব সুন্দর একটা মসজিদ ছিল, যেটা তখনকার সময় নির্মাণ করা, আর দেখার মতো একটা মসজিদ, খুবই সুন্দর একটা মসজিদ ছিল। একই সাথে হচ্ছে আপনারা চাইলে করটিয়া বাজারটাও ঘুরে দেখতে পারেন, যেখানে অনেক তাঁতের শাড়ি পাওয়া যায়। এটাতে কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি, করটিয়া বাজার আর করটিয়ার হাট কিন্তু এক না, দুটো দু জায়গায় বসে। করটিয়া বাজার, করটিয়া মসজিদ আর করটিয়া জমিদার বাড়ি একই জায়গায় অবস্থিত। ওখানে সাথে আবার একটা কলেজ ছিল, চাইলে কিছুটা সময় ওই কলেজটাও ঘুরে দেখতে পারেন। তো করটিয়া জমিদার বাড়ি, করটিয়ার মসজিদ, আমরা তো জমিদার বাড়ি ঘুরে দেখতে পারিনি, মসজিদটা ঘুরে টুরে দেখেছিলাম। তারপর হচ্ছে কি ওদের সাথে যে কলেজটা ছিল সেই কলেজ দেখেছিলাম। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে করটিয়ার হাট দেখার জন্য। তো খুব কাছে ছিল আমাদের, সর্বোচ্চ কত 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে করটিয়ার হাটে। তার মানে বুঝতেই পারছেন যে ডিস্টেন্স খুব বেশি দূরে ছিল না। আর করটিয়ার হাটের বিষয়ে এখানে মনে রাখতে হবে, এখানে কিন্তু 2 দিনে হাট বসে। একটা হচ্ছে গ্রামীণ হাট একদিনে বসে, আর একদিনে শুধুমাত্র তাঁতের কাপড় বিক্রি করে। গ্রামীণ হাটটা যেদিন বসে ওদিন হচ্ছে গিয়ে আমাদের গ্রামীণ যেসব
শাকসবজি থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি, তারপর হচ্ছে হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প, মানে এভরিথিং আপনারা যত কিছু দরকার, জামা কাপড়ও ওখানে বিক্রি করা হয়। মানে একটা ফ্যামিলিতে যা যা দরকার A to Z একদম সব কিছুই কিন্তু করটিয়ার হাটে বিক্রি করা হয়। আর করটিয়ার হাটের ওখানে কিন্তু পাইকারি দামে কিন্তু লুঙ্গি বিক্রি করা হয়, অনেকগুলো ওখানে লুঙ্গির দোকান দেখেছিলাম। যদিও আমি যখন গিয়েছিলাম দুপুরের সময় ছিল, তখন ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল, কিন্তু ওটা কিন্তু অনেকগুলো লুঙ্গির দোকান রয়েছে একই সাথে, মানে সবকিছুই ওখানে পাওয়া যায়। আর করটিয়ার হাট বসে একদিন, আর তারপরে করটিয়ার হাট বসে মূলত বৃহস্পতিবারে। আর সম্ভবত সোমবার অথবা মঙ্গলবার, আমার এক্সাক্ট বারটা মনে নেই। ওই সময়টার মধ্যে আবার বসে হচ্ছে কিন্তু তাঁতের যে শাড়িগুলো বিক্রি করা হয়, তাঁতের শাড়ি, ওই মেলাটায় কিন্তু বসে হচ্ছে মঙ্গলবারের দিকে। আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমি সেখানে ওই ডেটটা বলে দিয়েছি বা ওই বারটা বলে দিয়েছি। সো করটিয়ার হাটও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। আর করটিয়ার হাট ঘুরে টুরে কিছু সময় দেখার পরে আমরা আবার এখান থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে আতিয়া মসজিদ দেখার জন্য। তো এখন আমরা আসলে করটিয়ার হাট থেকে কিভাবে আতিয়া মসজিদে গেলাম সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো করটিয়ার হাট থেকে আমি গিয়েছিলাম হচ্ছে আতিয়া মসজিদ ঘুরে দেখার জন্য। আর আতিয়া মসজিদ কিন্তু খুব সুন্দর একটা মসজিদ। একই সাথে হচ্ছে এটা কিন্তু মোগল আমলে তৈরি করা একটা মসজিদ। বিশেষ করে এটার ওয়ালের মধ্যে যেই কারুকাজটা, এটা কিন্তু চারটিখানি কথা না ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রমের ব্যাপার ছিল। যাই হোক, আমার কাছে আতিয়া মসজিদ কিন্তু খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা মসজিদ ছিল। এটা কিন্তু আমাদের সম্ভবত আমাদের 10 টাকার নোটেও কিন্তু কোনো একটা সময় আমাদের 10 টাকা বা 20 টাকা, আমার এক্স্যাক্টলি কোনটা নোটটা মনে নাই, সম্ভবত 20 টাকা, আমাদের 20 টাকার বা 10 টাকার যাই হোক না কেন, নোটেও কিন্তু আতিয়া মসজিদের কিন্তু ছবি দেওয়া ছিল। সো বুঝতেই পারছেন যে অনেক জনপ্রিয় একটা মসজিদ কিন্তু আমাদের দেশে আতিয়া মসজিদ। যারা আসলে জানেন একটু কমেন্ট করে বলবেন প্লিজ, আমি ভুলে গেছি আসলে কত টাকার নোটে আতিয়া মসজিদের ছবি ছিল। তো আতিয়া মসজিদের সামনে একটা পুকুর ছিল, আমি কিন্তু অনেক দিন পুকুরে গোসল করি না, যার জন্য আমি ওখানে পুকুর দেখেই কিন্তু আমি খুব উৎসাহিত হয়ে উঠেছিলাম, এবং ওখানে পাশে একজন কয়েকজন গোসল করতেছিল, ওনাদের কাছ থেকে জাস্ট গামছা টামছা নিয়ে আমি নেমে গেছি হচ্ছে গিয়ে পুকুরে গোসল করার জন্য। তো সেটা একটা ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল। আর আতিয়া মসজিদ যদি কখনো ঘুরতে যান, আতিয়া বাজারটাও ঘুরে দেখতে পারেন, গ্রামীণ একটা বাজার। এরপরে হচ্ছে গিয়ে আপনার ওখানে ঠিক আতিয়া মসজিদের সামনে ওখানে একটা মাদ্রাসা ছিল, অনেক বড় একটা মাদ্রাসা ছিল, ওখানে আবার স্কুল ছিল, অনেক কিছুই ছিল, অনেকগুলো প্রতিষ্ঠান ছিল। আর সেই মাদ্রাসার পিছনেই ছিল হচ্ছে কিন্তু লোহজং নদী, যেটা আমার আসলে খুব বেশি ভালো লেগেছিল ওই দৃশ্যটা, যে ওখানে আসলে এক সিরিয়ালে কিন্তু প্রায় 1-150 কিন্তু মাছ ধরার জাল ছিল, ওনারা নদীতে কিন্তু ফেলে রেখেছিল অনেক জাল। তো ওটা কিন্তু আমি আগে কখনো দেখিও নি সরাসরি, যে কিভাবে আসলে নদী থেকে ওনারা ওই জালগুলোর মাধ্যমে মাছ ধরে, আর যেটা আমি ওখানে প্রথমবার গিয়ে দেখেছিলাম। তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছিল। চাইলে কিন্তু আমার ভিডিও দেখলে আপনারা এই সব দৃশ্য কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারেন, আমি যেহেতু ওখানে আবার ভিডিও ফুটেজগুলো নিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এরপরে আতিয়া মসজিদ ঘুরে টুরে দেখে আমার এরপরের উদ্দেশ্য ছিল হচ্ছে কিভাবে তৈরি করা হয় হচ্ছে তাঁতের শাড়ি, সেটা দেখার জন্য। তো তাঁতের শাড়ি হচ্ছে এটা দেখার জন্য আবার আমাদেরকে যেতে হয়েছিল পাত্রাইল, এটা মূলত পাত্রাইল বাজারে। তো এখন আমরা কথা বলবো হচ্ছে কিভাবে আপনি যাবেন হচ্ছে তাঁতের শিল্প বা তাঁত শাড়ি কিভাবে দেখতে যাবেন সেই বিষয়টা নিয়ে। তো যেমনটা বলছিলাম, আমরা কিন্তু যে দর্শনীয় স্থানগুলোর কথা বলতেছি সেগুলো আমি প্রথম দিনই ভ্রমণ করেছিলাম। যেমন সবার আগে গিয়েছিলাম মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি ঘুরে দেখার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে করটিয়া জমিদার বাড়ি, করটিয়া মসজিদ, করটিয়া বাজার, করটিয়ার হাট দেখে আমরা ওখান থেকেই আবার একটা সিএনজি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আতিয়া মসজিদ দেখার জন্য। আর আতিয়া মসজিদ ছিল কিন্তু দেলদুয়ার উপজেলায়, আর মহেরা জমিদার বাড়ি ছিল হচ্ছে মির্জাপুর উপজেলায়। আবার এখানে করটিয়ার হাটটা মনে হয় টাঙ্গাইল সদরের মধ্যেই পড়েছিল, যেটা আমি ওখানে কথা বলে জানতে পারলাম। তো দেলদুয়ার উপজেলাতে পড়েছে আমাদের আতিয়া মসজিদ, যেমনটা বললাম। আর দেলদুয়ার উপজেলা থেকে আমরা এরপরে গিয়েছিলাম হচ্ছে পাত্রাইলে, যেহেতু পাত্রাইলের ওখানে হচ্ছে গিয়ে আমাদের তাঁতের শিল্প তৈরি করা হয়। আর পাত্রাইল বাজার থেকে একটা অটো নিয়ে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ওই পাত্রাইল গ্রামে। ওখানে যে কাউকে আসলে বললে, আপনাকে যে কোনো অটো ড্রাইভারকে বললে তারা আপনাকে নিয়ে যাবে। আমাদের জনপ্রতি ভাড়া রেখেছিল 20 টাকা করে। তো আমরা যে অটোটাতে গিয়েছিলাম সেই অটো ড্রাইভার খুব ভালো ছিল, উনি আমাকে একবার স্পেসিফিক্যালি প্রত্যেকটা বাড়িতে নিজেই নিয়ে গিয়েছে, এবং তার যেসব পরিচিত আত্মীয় স্বজন ছিল উনি সবাইকে কল দিয়ে দিয়ে বলতেছে যে আপনার এখন
যে তাঁত শাড়ি যেখানে তৈরি করে ওটা খোলা আছে কিনা। কারণ আমরা গিয়েছিলাম পূজার সময়, আমি যেমনটা আপনাদেরকে আগেও বললাম, আর পূজার সময় কিন্তু এগুলো বন্ধ থাকে। যেহেতু বেশিরভাগ তাঁত শিল্পের সাথে জড়িত শ্রমিকই কিন্তু ছিল হচ্ছে আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা বা হিন্দু ভাইয়েরা। তো ওনারা আসলে এটা কিন্তু ওনারা যেহেতু ওনাদের পূজা, ওনারা এটার থেকে ছুটি নিয়ে গিয়েছিল। তবে ওখানে যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছিল যে আস্তে আস্তে কিন্তু আমাদের তাঁতের শিল্প হারিয়ে যাচ্ছে বা তাঁত শিল্পের কদর কমে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ভিডিওতে উপস্থাপন করেছি যে কেন আসলে কমে যাচ্ছে। তো ওনাদের সাথে আসলে কথা বলে যেটা জানতে পারলাম, এটা কমে যাওয়ার পিছনে অনেক বড় যে ভূমিকা সেটা হচ্ছে মানুষের এখন শাড়ির প্রতি চাহিদা কমে যাওয়া। এখন আমাদের বাঙালি নারীরা কিন্তু আর খুব বেশি শাড়ি পরতে চায় না বা কাপড় পরতে চায় না। তো কাপড় পরতে না চাওয়ার কারণে ওনারা এখন হচ্ছে গিয়ে বিভিন্ন বিশেষ করে হচ্ছে গিয়ে থ্রি পিস বা অন্যান্য ড্রেসগুলোর তো বেশি অভ্যস্ত। কাপড়ের প্রতি এখন আর খুব বেশি মহিলারা অভ্যস্ত না, যার জন্য মহিলাদের চাহিদা কমে গেছে। আর চাহিদা কমে যাওয়ার কারণে কিন্তু তাঁত শিল্প হারিয়ে যাচ্ছে, এটা একটা কারণ ছিল। আরও একটা কারণ ছিল হচ্ছে তাঁত শিল্প হারিয়ে যাওয়ার যে শ্রমিকদের মজুরি কিন্তু অনেক কম, যার জন্য এখন আর এই পেশাতে আসতে কিন্তু শ্রমিকরা উৎসাহিত হচ্ছে না। তো আরো কিছু বিষয় ছিল যেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এটাই ছিল আমার হচ্ছে গিয়ে প্রথম দিন। প্রথম দিন আমি ঘুরেছিলাম মহেরা জমিদার বাড়ি। তারপর হচ্ছে মহেরা জমিদার বাড়ি ঘুরে দেখে শেষ করে আমরা গিয়েছিলাম হচ্ছে করটিয়া জমিদার বাড়ি, করটিয়া মসজিদ, করটিয়া বাজার, তারপর হচ্ছে গিয়ে করটিয়ার হাট। এরপর ওখান থেকে আমরা আতিয়া জামে মসজিদ পরে তাঁত শিল্প। এরপরে ঠিক ওখান থেকে যে চৌরাস্তাটা ছিল, যেই পাতরাইল গ্রাম গিয়েছিলাম ওখান থেকে খুব কাছেই, আবার পাতরাইল বাজারের কাছাকাছি, এখানে এসে আমরা সিএনজি নিয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে টাঙ্গাইল সদরে। তো এই ছিল আমার প্রথম দিনের অভিজ্ঞতা। তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে টাঙ্গাইলে আমার দ্বিতীয় দিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার গল্প। তো এখন আমি আসলে আপনাদের সাথে কথা বলবো যে আমার টাঙ্গাইলের দ্বিতীয় দিনের অভিজ্ঞতার গল্প। দ্বিতীয় দিনের অভিজ্ঞতার গল্পটা ছিল হচ্ছে প্রথমে একবারে ঘুম থেকে উঠেই আমাদের পরিকল্পনা ছিল আমরা যমুনা নদীর সকালের দৃশ্য দেখতে যাব, যে সকালের নদীর যে সুন্দর ভিউটা পাওয়া যায় সেই ভিউটা দেখতে যাব। তো টাঙ্গাইল সদর থেকে কিন্তু মোটামুটি ভালোই দূরে কিন্তু যমুনা সেতু ছিল, যেটা আসলে আমার একেবারে জানা ছিল না। ভাবছিলাম যে খুব কাছে, রিক্সা দিয়ে চলে যাওয়া যাবে। ওখান থেকে আমরা প্রথমে যেটা বললাম, আমাদের হোটেল ছিল হচ্ছে কালীবাড়ি মোড়ে। ওখান থেকে আমরা প্রথমে আসলাম হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড। পুরাতন বাস স্ট্যান্ডে আসার পর ওনারা বললো যে পুরাতন বাস স্ট্যান্ড না, আমরা নতুন বাস স্ট্যান্ডে যেতে হবে। আর নতুন বাস স্ট্যান্ডে হচ্ছে গিয়ে ওখান থেকে সিএনজি পাওয়া যায় আমাদের যমুনা সেতু দেখার জন্য। এখন ওখানে যাওয়ার পরে আমি আরো বেশি অবাক হয়ে গেলাম, ওনারা সিএনজি ভাড়াটা আছে জন প্রতি 400 টাকা। মানে শুধু আমাদেরকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে, জন প্রতি হচ্ছে 400 টাকা, টোটাল 800 টাকা ভাড়া পড়বে। পরে আমি হোটেলে আসার পরে আমি জানতে পারলাম যে ওখান থেকে আসলে বাস ছেড়ে যায়, আর জন প্রতি বাস ভাড়া সম্ভবত 30 টাকা 35 টাকা এরকমই রাখে, যেটা আমরা পরে দুপুরে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা এখন আর হচ্ছে গিয়ে যমুনা নদী দেখতে যাব না, আমরা চলে যাব হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার, একই সাথে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখার জন্য, যেটা শঙ্করে অবস্থিত, টাঙ্গাইল সদরের শঙ্করে। যেমন কথা তেমন কাজ, আমরা ওখান থেকে একটা অটো ভাড়া করলাম। আমরা আসার সময় ঠিক পুরাতন বাস স্ট্যান্ড থেকে নতুন বাস স্ট্যান্ডে যাওয়ার পথেই কিন্তু রাস্তার ডান দিকেই হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ। আপনারা চাইলে কিন্তু শেখ হাসিনা মেডিকেল কলেজটা ঘুরে দেখতে পারেন। একই সাথে ওখানে একটি পানির ট্যাঙ্ক ছিল, যেটাকে বৌদ্ধভূমি বলা হয়, যে ওখানেও কিন্তু যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্বিচারে অনেক বাঙালিকে হত্যা করেছিল, তাদের স্মরণীয় জায়গাটা তৈরি করা, ওটা ঘুরে দেখতে পারেন। আবার ওখানেই কিন্তু হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজের ঠিক সামনেই হচ্ছে রাস্তার ডান পাশে শেখ হাসিনা মেডিকেল কলেজ, আর বাম পাশে হচ্ছে ডিসি লেক, এসপি পার্ক, এই জায়গাগুলো। তো এই জায়গাগুলো খুব কাছেই, একেবারে টাঙ্গাইল সদরের মধ্যেই কিন্তু আপনারা এগুলো ঘুরে দেখতে পারেন। তো আমরা প্রথমে চলে গিয়েছিলাম হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখার জন্য। আর টাঙ্গাইল সদর থেকে, মানে পুরাতন বাস স্ট্যান্ড থেকে, পুরাতন বাস স্ট্যান্ড না, নতুন বাস স্ট্যান্ড থেকে আমাদের অটো ভাড়া রেখেছিল সম্ভবত জন প্রতি 20 টাকা করে। তো আমরা দুজন যেহেতু ছিলাম, আমি আর আমার ছোট ভাই স্বামী, তা আমাদের ভাড়া পড়েছিল 40 টাকা। আমরা একেবারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আর এটা আমরা গিয়েছিলাম কিন্তু ওই যে আমরা বললাম না কালীবাড়ির মোড়ে আমাদের হোটেল প্রিন্স, ঠিক হোটেল প্রিন্সের সামনে দিয়ে। সো হোটেল প্রিন্স থেকে আমরা খুব কাছেই ছিল এটা। সর্বোচ্চ আপনার সময় লাগতে পারে 10 থেকে 15 মিনিটের মতো, এর বেশি লাগার কথা না। আর ওখানে কিন্তু খুব বেশি জ্যামও পড়ে না, সো বুঝতেই পারছেন।
অল্প সময় লেগেছিল আমাদের, মানে আমরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ওখানে পৌঁছে গিয়েছিলাম। তো ওখানে গিয়েই সবার আগে দেখেছিলাম হচ্ছে আমাদের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার। ওনার মাজারটা জিয়ারত করলাম। ওনার সাথেই ছিল হচ্ছে আবার ওনার ওয়াইফের ওখানে কিন্তু কবর ছিল। উনি এবং ওনার ওয়াইফ দুজনের কবর একসাথে ছিল। একই সাথে হচ্ছে ওনার যেই পুরাতন যে বাড়িটা ছিল, যে বাড়িতে উনি থাকতেন বা যে ঘরটাতে উনি থাকতেন, সেই ঘরটাকে কিন্তু ঠিক কবরের পাশেই কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। একই সাথে ওনার ব্যবহৃত একটি চেয়ার ছিল, আর আরো কিছু জিনিস ছিল ওনার ব্যবহৃত। উনি যেই জায়গাতে নামাজ পড়তেন সেই জায়গাটাকে খুব সুন্দর করে এখানে রাখা হয়েছে, মানে বাউন্ডারি করে রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে ওভারঅল কিন্তু ভালো একটা অভিজ্ঞতা ছিল। আর আমি ওখানে গিয়ে আমাদের মজদুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের জন্য দোয়া করলাম, আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে, ওনার কবর রাজা মাফ করে। ওনার ওয়াইফের জন্য দোয়া করলাম। এরপর ওখান থেকে বের হয়ে আরেকটা কথা, ওখানে কিন্তু সামনেই কিন্তু ছিল আবার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ছেলের কবরও ছিল ওখানে। আপনারা যদি কখনো ঘুরতে যান ওই কবরটাও দেখে আসতে পারেন, খুব কাছাকাছি ছিল। একই সাথে ওনার যে দরবার হল, সেই দরবার হলগুলোও কিন্তু ঘুরে দেখতে পারেন। খুব ভালো একটা অভিজ্ঞতা হবে আপনাদের ইনশাল্লাহ। এরপরে আমরা বের হয়ে কিছু সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরে টুরে দেখলাম। ঘুরে দেখা শেষ করে এবার আমরা যাব হচ্ছে পোড়াবাড়ির চমচম কিভাবে তৈরি করা হয় সেটা দেখার জন্য। তো ওখান থেকে আমরা বের হয়েই ওখানে রিক্সা পাওয়া যায়। রিক্সা নিয়ে আমরা, খুব কাছেই ছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পোড়াবাড়ি পর্যন্ত যাইতে আমাদের সর্বোচ্চ সময় লেগেছিল সম্ভবত 10 মিনিটের মতো। আরও কম সময় লেগেছিল, 10 মিনিটও লাগবে না। তো বুঝতেই পারছেন যে খুবই কাছে। মানে শঙ্কর বাজার থেকে কিন্তু আপনারা রিক্সা উঠতে পারেন, আর চাইলে কিন্তু শঙ্কর বাজারের ওখানে সকালের নাস্তা বা দুপুরের খাবার খেতে পারেন, ওখানে খাবারের জন্য অনেক হোটেল ছিল। তো মোটামুটি এই ছিল আমার ওখানকার অভিজ্ঞতা। তো পোড়াবাড়ি যাওয়ার পর আমি ভিন্ন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম এবং প্রথমবার জানতে পারলাম যে আসলে কখন তৈরি করা হয় পোড়াবাড়ির চমচম এবং কিভাবে তৈরি করা হয়। তো এখন সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যেমনটা বললাম যে পোড়াবাড়ির চমচম, টাঙ্গাইলের নাম শুনলেই কিন্তু আমাদের মুখে সবার আগেই চলে আসে যে পোড়াবাড়ির চমচমের কথা। এবং খুবই সুস্বাদু টাঙ্গাইলের এই মিষ্টিটা, যদিও এটা আগে ধলেশ্বরী নদীর পানি দিয়ে তৈরি করা হতো। ওখানে গিয়ে কথা বলে জানতে পারলাম যে এখন আর ধলেশ্বরী নদীর পানি দিয়ে তৈরি করা হয় না, যেহেতু নদীর পানি দূষিত হয়ে গেছে। তো ওখানে গিয়ে কিন্তু আমরা হতাশ, আমরা দেখতে পারি না যে কিভাবে আসলে তৈরি করা হয় হচ্ছে পোড়াবাড়ির চমচম, কারণ মিষ্টিগুলো তৈরি করা হয় দুপুরের পরে। ওখানে যে মাঠটা ছিল ওখানে বিভিন্ন গ্রাম থেকে বা আশেপাশের গ্রাম থেকে দুধ নিয়ে আসে যারা দুধ বিক্রি করে তারা, তারপর হচ্ছে কি যারা মিষ্টি তৈরি করে তারা ওনাদের কাছ থেকে দুধ কিনে দুপুরের পরে ওনারা হচ্ছে কি মিষ্টি তৈরি করা শুরু করে। তো এখন কি আর করা, আমরা ওখানে একটু ঘুরে টুরে দেখি, মিষ্টি টিষ্টি খেলাম, ধলেশ্বরী নদীটা একটু দেখলাম। আমার আসলে এই স্বপ্নটা থেকেই গেল, আবার যদি কখনো সময় পাই অবশ্যই যাবো এবং দেখবো যে কিভাবে তৈরি করা হয় পোড়াবাড়ির মিষ্টি। তো ওখান থেকে ঘুরে টুরে দেখে যেহেতু আর দেখা হলো না যে কিভাবে তৈরি করা হয় পোড়াবাড়ির মিষ্টি, সেজন্য ওখান থেকে গিয়ে জানতে পারলাম যে পাঁচানি বাজার, ওখানে গেলে নাকি দেখা যাবে যে কিভাবে মিষ্টি তৈরি করা হয়। আর পাঁচানি বাজার কিন্তু কালীবাড়ির কথা যে বললাম যে খুব কাছেই, কালীবাড়ি থেকে হাঁটা পথের দূরত্ব হচ্ছে পাঁচানি বাজার। আপনারা চাইলে 10 টাকা রিক্সা ভাড়া দিয়েও চলে যেতে পারেন পাঁচানি বাজারে, মানে খুব কাছাকাছি ডিস্টেন্সের জায়গাগুলো। তো পোড়াবাড়ি থেকে আমরা আবার ওখানে ঘুরে টুরে দেখে আমরা চলে আসলাম হচ্ছে পাঁচানি বাজারে। পাঁচানি বাজার আসার পরে এখানেও একই কথা, যে দুপুরের পরে মিষ্টি তৈরি করা হয়। তবে আমরা ওখানে মিষ্টি খেয়েছিলাম, এই মিষ্টি তো যেমনটা বলছিলাম যে পোড়াবাড়ির চমচম কিভাবে তৈরি করে সেটা দেখার জন্য আমি গিয়েছিলাম পোড়াবাড়িতে। আর ওখানে গিয়ে প্রথম দেখতে পেলাম হচ্ছে টাঙ্গাইলের আরও একটা ঐতিহাসিক বা বিখ্যাত টাঙ্গাইলের টমটম, যেটার জন্য টাঙ্গাইল বিখ্যাত। যাওয়ার পথে দেখতে পেয়েছিলাম যে টাঙ্গাইলের টমটম। পোড়াবাড়ির ওখান থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে পাঁচানি বাজার, আর পাঁচানি বাজার থেকে আমি এরপরে ঘুরে দেখেছিলাম হচ্ছে ডিসি লেক আর এসপি পার্ক। খুব সুন্দর একটা লেক ডিসি লেক, বিশেষ করে বিকেলের দিকে কিন্তু খুব ভালো লাগবে আপনাদের এই জায়গাটা। আর যেমনটা আগেও বললাম এটা কিন্তু শেখ হাসিনা মেডিকেল কলেজের একেবারেই সামনে অবস্থিত, রাস্তার এপাশ আর ওপাশ। তো বুঝতেই পারছেন এটা একদম টাঙ্গাইল সদরেই অবস্থিত। আর এটা হচ্ছে আপনার নতুন বাস স্ট্যান্ড থেকে পুরাতন বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য যে রাস্তার ঠিক মাঝ বরাবরই এই প্লেসটা। তো ডিসি লেক একটা জায়গায় অবস্থিত, আবার এসপি পার্ক ওখান থেকে হাঁটা পথের দূরত্ব। তবে একটা রিক্সা নিলে ভালো হবে, কারণ বেশ খানিকটা হাঁটতে হবে না হলে। তো আমরা ডিসি লেক ঘুরে দেখি ওখানে আবার নৌকা ভ্রমণ করতে পারেন, খুব খুব ভালো একটা অ্যাডভেঞ্চার ছিল ওখানে নৌকা ভ্রমণটা।
নৌকা ভ্রমণ টমন শেষ করে আমরা চলে গিয়েছিলাম এসপি পার্কে। এসপি পার্কে আসলে ওইভাবে দেখার মতো কিছু নেই, ওটা হচ্ছে জাস্ট একটা ছোট বিনোদন কেন্দ্র। ওখানে যারা আসলে সকালে মর্নিং ওয়ার্ক করতে চায়, আশেপাশে যারা আছেন তারা চাইলে এখানে হাঁটাচলা করতে পারে মর্নিং ওয়ার্কের জন্য। আর বিকেলে এটা খুব ভালো সুন্দর একটা জায়গা, বা কিছু সময় কাটানো যায় আত্মীয় স্বজনকে নিয়ে, ছোট বাচ্চা টাচ্চা থাকলে ওদেরকে নিয়ে। তো এই হচ্ছে গিয়ে আমার ডিসি লেক আর এসপি পার্ক ঘোরার গল্প। তো আমরা এরপরে হোটেলে আসলাম, যেমনটা বললাম যে শুক্রবার ছিল, তো আমরা একটু রেস্ট করে হোটেলে জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলাম। আমরা একবারে হোটেল থেকে বের হয়ে গেলাম, যেহেতু ওখানে সময় ছিল হচ্ছে 12টার মধ্যে বের হয়ে যাবে। আর আমাদের গন্তব্য ছিল হচ্ছে মূলত যমুনা সেতু দেখার জন্য। সো যমুনা সেতু দেখার জন্য ওই যে প্রথমেই বললাম যে আপনাদেরকে নতুন বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে বাসই পাওয়া যায়, যেটা আমরা সকালে জানতাম না। পরে দুপুরে অনেকের সাথে কথাবার্তা বলে আবার হোটেলে এসে কথা বলে জানতে পারলাম যে যমুনা সেতু যাওয়ার জন্য ওখানেই বাস পাওয়া যায়। তো আমরা ওখান থেকে আবার রওনা দিলাম, এবং বাস ভাড়া রেখেছিল সম্ভবত 30 থেকে 35 টাকার মতো, আর সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার মতো। তো বুঝতেই পারছেন যে ভালোই দূর ছিল। তো আমরা নতুন বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইল সদরের নতুন বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে যমুনা সেতুর জন্য গেলাম, ওখানে যমুনা সেতু যাওয়ার জন্য রওনা দিলাম। তবে এটা লোকাল বাস ছিল, যার জন্য আমাদের জায়গা জায়গা দাঁড়াচ্ছিল, অনেক সময় লেগে গিয়েছিল, যেমনটা বললাম প্রায় 1 ঘন্টার মতো। এখানে আবার যেখানে আপনাকে নামিয়ে দিবে, মানে ওটাকে সম্ভবত রেল স্টেশন বা রেল গেট কিছু একটা বলে তারা, আমার স্পেসিফিক্যালি নামটা মনে নেই। যদি টাঙ্গাইলের কেউ দেখে থাকেন প্লিজ কমেন্টে বলবেন যে ওই জায়গাটার নাম কি ছিল। ওখানে যেখানে নামাই দিব, বাস যে কন্ডাক্টর থাকে তাকে বললেই হয় যে আমি যমুনা সেতু দেখতে যাব। ওখানে নামাই দেওয়ার পরে ওখান থেকে আপনাকে আবার ওনারা ভ্যান বা কিছু একটা বলে, বাংলা অটো বলে, ওই যে খোলা, যেই ভ্যানের মতো যে খোলা গাড়িগুলো থাকে, ওগুলোতে করে আপনাকে এখন আবার রওনা দিতে হবে যমুনা সেতু দেখার জন্য। আর যমুনা সেতুর ওখানে গেলে খুব ভালো লাগবে, যেহেতু নদীর পাশে আসলে খারাপ লাগার কথা না, নদীর পাশে যেই কোনো মানুষ গেলেই তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর ওখান থেকে খুব কাছ থেকেই কিন্তু যমুনা সেতুটাও দেখা যায়। আর যদি সময় করে যান, হাতে সময় নিয়ে যান, তাহলে ওখান থেকে আবার বাসে করে যমুনা সেতুর এক পাশ থেকে অন্য পাশে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন। তো এই ছিল আমার যমুনা সেতুর দেখার অভিজ্ঞতা। ওখান থেকে আমি আবার চলে আসলাম হচ্ছে যে জায়গাটাতে আমাদেরকে নামিয়ে দিয়েছিল, ওখানে এসে আমরা রওনা দিয়েছিলাম হচ্ছে 201 গম্বুজ মসজিদ দেখার জন্য। আর আমাদের প্ল্যানিং ছিল 201 গম্বুজ মসজিদ দেখে আমরা মধুপুরে গিয়ে ওখানে রাত্রে থাকবো, পরের দিন আমরা মধুপুর ঘুরে দেখব। তো 201 গম্বুজ মসজিদের অভিজ্ঞতাও কিন্তু খারাপ ছিল না, এখন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেমনটা বললাম, এখন আমরা কথা বলবো হচ্ছে 201 গম্বুজ মসজিদ কিভাবে গেলাম যমুনা সেতু থেকে। তার আগে বলে নিই, টাঙ্গাইল সদর থেকে আপনারা সরাসরি 201 গম্বুজ মসজিদ যেতে পারবেন। আমার যেহেতু প্ল্যানিং ছিল আগে যমুনা সেতুটা ঘুরে দেখবো, সেজন্য আমি যমুনা সেতু ঘুরে দেখে তারপর আমি রওনা দিয়েছিলাম হচ্ছে 201 গম্বুজ মসজিদ দেখার জন্য। ওখান থেকে আপনারা সরাসরি সিএনজি নিয়ে চলে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 350 থেকে 400 টাকার মতো। আমরা চাচ্ছিলাম হচ্ছে লোকালে যাওয়ার জন্য, আর লোকালে যাওয়ার জন্য আমরা প্রথমেই যমুনা সেতু ঘুরে টুরে দেখে আবার চলে গিয়েছিলাম হচ্ছে যমুনা সেতু রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমরা যমুনা সেতুতে যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলাম। তো যমুনা সেতু রেলওয়ে স্টেশন যাওয়ার পরে ওখান থেকেই আমরা আবার ওখান থেকে সিএনজিতে উঠেছিলাম ভুয়াপুর যাওয়ার জন্য, মানে আমরা ভেঙে ভেঙে যাচ্ছিলাম লোকালে। সো ভুয়াপুর গিয়ে আমরা ভুয়াপুর থেকে আবার হচ্ছে গিয়ে নলাইন যাওয়ার জন্য সিএনজিতে উঠেছিলাম। সো আমাদের কিন্তু বেশ কয়েকবার কিন্তু ভেঙে যেতে হয়েছে। আমরা প্রথম যমুনা সেতু রেলওয়ে স্টেশন থেকে গিয়েছিলাম হচ্ছে ভুয়াপুর উপজেলা, এটা আরেকটা উপজেলা টাঙ্গাইলের, যেমনটা বললাম যে টাঙ্গাইলে মোট 12টা উপজেলা রয়েছে। আর ভুয়াপুর উপজেলা থেকে আমরা ওখান থেকে গিয়ে আমরা সিএনজি নিয়ে আবার গিয়েছিলাম হচ্ছে নলিন। নলিন নেমে আমরা জাওয়ালের জন্য ওখানে ওই যে বাংলা যে রিক্সাগুলো পাওয়া যায় ওখানে, সেই রিক্সাগুলোতে আমরা উঠেছিলাম। তো 201 গম্বুজ যে মসজিদটা যেমনটা বললাম, এই মসজিদটা কিন্তু আবার গোপালপুরে অবস্থিত, গোপালপুর আরও একটা উপজেলা। তো 201 গম্বুজ মসজিদ। তো আমাদের এর পরের প্ল্যানিং ছিল হচ্ছে গোপালপুর থেকে আমরা যাব হচ্ছে মধুপুরে। আর মধুপুর বাংলাদেশে খুব জনপ্রিয় একটি জায়গা, বিশেষ করে হচ্ছে আনারসের জন্য। সারা বাংলাদেশে যেই পরিমাণ আনারস উৎপাদিত হয় তার থেকেও বেশি কিন্তু মধুপুরে উৎপাদিত হয়। সো বুঝতেই পারছেন, এছাড়াও আরও অনেক কারণে মধুপুর বিখ্যাত। সো মধুপুরের একটা বাজার বসে, জলছত্র বাজার, এবং এটা ঐতিহাসিক একটা বাজার। ওখানে গারোদের আবার আদিবাসীদের এখানে কিন্তু অনেক বসতি রয়েছে, অনেক কিছু ওখানে দেখার মতো রয়েছে। তো আমার প্ল্যানিং ছিল মধুপুর গিয়ে আমরা এক রাত থেকে, যেহেতু ইতিমধ্যে রাত হয়ে গিয়েছে, আমরা ওখানে থেকে তারপরের দিন সকালে আমরা ঘুরে টুরে
সারাদিন ঘুরবো, তারপর আবার সন্ধ্যায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো মধুপুর থেকেই। কিন্তু আমার ওটা আর হলো না, কারণ আমার ছোট ভাই সামি একটু অসুস্থ হয়ে গিয়েছিল, আর ও চাচ্ছিল যে বাসায় চলে আসার জন্য, যেহেতু ও একটু অসুস্থ হয়ে গিয়েছিল, যার জন্য আমরা মধুপুরের ওই দৃশ্যগুলো আর দেখতে পারিনি। তবে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আবার যখন যাব তখন সেগুলো আমি নিজেও দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে মূলত আমার টাঙ্গাইল জেলার ভ্রমণ গাইড। আমি চেষ্টা করেছিলাম যে যারা প্রথমে টাঙ্গাইল ঘুরতে যাবেন তাহলে তাদের জন্য একটা সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। কতটুকু পেরেছি আমি জানি না, তবে প্লিজ সবাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওতে কোনো ভুল ইনফরমেশন বা ভুল তথ্য পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, সেটা আমিও শিখে নিতে পারবো, একই সাথে হচ্ছে যারা আমার দর্শক রয়েছে তারাও জানতে পারবে। আর একই সাথে আমি যেটা বললাম যে আমার টাঙ্গাইলের যে ভ্রমণ গাইড ছিল দর্শনীয় স্থানগুলো, আমরা 2 দিন ঘুরেছিলাম। প্রথম দিন আমরা গিয়েছিলাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি, তারপর হচ্ছে করটিয়ার জমিদার বাড়ি দেখা হয়নি, তারপর আমরা ওখানে গিয়েছিলাম। আর সামনেই ছিল হচ্ছে করটিয়া মসজিদ, করটিয়ার বাজার, করটিয়া হাট। এরপর আমরা গিয়েছিলাম হচ্ছে আতিয়া আতিয়া মসজিদ দেখার জন্য। এগুলো হচ্ছে টাঙ্গাইলের খুবই দর্শনীয় স্থান, যেটা যেটা আবার বেলদুয়ার উপজেলায় অবস্থিত। আতিয়া মসজিদ ঘুরে দেখে আমরা ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে তাঁতের শাড়ি কিভাবে তৈরি করা হয় সেটা দেখার জন্য পাত্রাইলে। পাত্রাইল থেকে আমরা আবার টাঙ্গাইল সদরে চলে এসেছিলাম। তার পরের দিন আমরা গিয়েছিলাম হচ্ছে যমুনা সেতু দেখার জন্য। যমুনা সেতু থেকে আমরা আবার গিয়েছিলাম হচ্ছে 201 গম্বুজ মসজিদ দেখার জন্য। তার আগে সকালবেলা আমরা ঘুরে দেখেছিলাম হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খানের মাজার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা একই জায়গায় অবস্থিত। তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে পোড়াবাড়ির চমচম কিভাবে তৈরি করে সেটা দেখার জন্য। তারপর আমরা গিয়েছিলাম পাসানি বাজার। এরপরে আমরা ঘুরে দেখেছিলাম হচ্ছে ডিসি লেক আর এসপি পার্ক। তা আমার এটাই ছিল মূলত আমার 2 দিনের টাঙ্গাইলের ভ্রমণ। আর আমি চেষ্টা করেছিলাম এই ভিডিওতে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে করে আপনি কখনো ঘুরতে গেলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।